ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব আজ উঠছে মন্ত্রিসভায়, উত্থাপন করবেন আইনমন্ত্রী। কঠোর আইনে ধর্ষণ, নারী নির্যাতন রোধ অসম্ভব, মত বিশেষজ্ঞদের, বিচার নিশ্চিতের তাগিদ। পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা আজ, সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের। সিলেটে পুলিশের নির্যাতনে তরুণের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এবং করোনায় ডিসেম্বরের মধ্যেই ভর্তি কার্যক্রম, প্রথম শ্রেণীতে লটারি হলেও নবম শ্রেণী পর্যন্ত হবে পরীক্ষা। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সুফি আহমেদ। সংবাদের শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাব পুরো খবরে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠছে আজ। এই সংশোধনী উপস্থাপন করবেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্প্রতি নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে শুরু হয় আন্দোলন। রাজধানীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধনের দাবি তোলেন। দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন থেকেও আসে একই দাবি। এ প্রেক্ষিতেই আইনমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সব প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। আইন কঠোর করে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলেন, প্রয়োজন সামাজিক সংস্কার, নৈতিক শিক্ষার ওপর জোর দেয়া। তাদের আশঙ্কা, না হলে শাস্তি বাড়িয়েও ধর্ষণ বা নারী নির্যাতনের চিত্র বদল হবে না। সম্প্রতি ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় প্রতিবাদ হয় বিভিন্ন মহলে। দাবি ওঠে আইন সংস্কারের। ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনের মুখে দাবি মানার আশ্বাস দেন আইনমন্ত্রী। বলেছি যে এটা বিবেচনা করবে সরকার। কিন্তু ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধে আইন কঠোর করলেই সুফল পাওয়া যাবে না বলে মনে করেন আইন ও অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন যে সাজার পরিমাণ বৃদ্ধি করা, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া, এর একটা মানসিক চাপ হতে পারে যারা অপরাধী হবে, কিন্তু এতে সত্যিকার অর্থে এই অপরাধ দমনে কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। কতগুলো মানুষ আমাদের যাবজ্জীবনের মধ্যে আছে, এই আইন তো আছে, বলবৎ আছে, তার মধ্যে যে পরিমাণ রেপ হয়েছে সেই রেপের তুলনায় আমাদের সাজা কতজন পেয়েছে। তো এইসব জিনিসকে বিবেচনায় এনেই আমার মনে হয় যে একটা সামগ্রিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে এটা করতে হবে। তাদের মতে প্রতিটি ঘটনার সঠিক তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। বলছেন, এসব অপরাধ দমনে দীর্ঘমেয়াদী উদ্যোগ নিতে হবে সরকারকে। অপরাধীকে যে রাজনৈতিক প্রশ্রয়, এই প্রশ্রয়টাকে বন্ধ করতে হবে। তাদের বুঝতে হবে অপরাধ করলে সাজা হবে, আইনের আওতায় আসতে হবে। নীতি নৈতিকতা, নৈতিক শিক্ষা, উন্নত দেশের মতোই পরিবারের অল্টারনেটিভ প্রতিষ্ঠান তৈরি করা, আমাদের সামাজিকভাবে সমাজের ভেতরস্থ যে সমস্ত কমিউনিটি অর্গানাইজেশন আছে সেগুলো জোরদার করা, এবং একই সাথে আমি বলবো যে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা। এটা যেমন একদিকে জরুরি, আর একদিকে হচ্ছে আমাদের এই পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে যদি আমরা সংস্কার করতে পারি তাহলে এটা দীর্ঘমেয়াদী ফল হয়তো পেতে পারবে। এছাড়া ধর্ষণ ও নারী নির্যাতন মামলার রায় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে সচেতনতা তৈরি হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলে এ প্রবণতা কমে যাবে বলে মনে করেন নতুন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। এছাড়া বাকেরগঞ্জ কাণ্ডে ওসি বিচারকের গাফিলতি ছিল বলে মত তার। রোববার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে সব কথা জানান তিনি। মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের ১৬তম সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে বৃহস্পতিবার AM আমিন উদ্দিনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তিনি।
এ সময় তাকে অভিনন্দন জানান প্রধান বিচারপতি। পরে সংবাদ সম্মেলনে আসেন নতুন অ্যাটর্নি জেনারেল। এ সময় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার উদ্যোগের প্রশংসা করেন তিনি। এতে এই অপরাধ প্রবণতা কমবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি বাকেরগঞ্জের ঘটনায় ওসি ও বিচারকের গাফিলতি ছিল বলেও মন্তব্য তার। আগামীকালকে ক্যাবিনেট মিটিং এটা তুলবেন এবং এটা এই পানিশমেন্ট যেটা শাস্তি যেটা এটাকে মৃত্যুদণ্ড করে দিবেন। যে অপরাধ যদি করে এবং তারা যদি এটা প্রমাণিত হয় তাদের কিন্তু মৃত্যুদণ্ড হবে। আমার মনে হয় এই যে সরকারের যে উদ্যোগটা, এই উদ্যোগটা যখন আইনে পরিণত হবে তখন কিন্তু এটা অনেকখানি কমে যাবে। এছাড়া দলীয় বিবেচনায় নয়, বিএনপি নেত্রীর মামলা পরিচালনার ক্ষেত্রেও পেশাদারিত্ব নিশ্চিতের আশ্বাস দেন নতুন অ্যাটর্নি জেনারেল। জানান, দীর্ঘদিন আটকে থাকা মামলা নিষ্পত্তিতে আরও জোর দেওয়া হবে। আমি যখন মামলা করব আমি কার মামলা সেটা দেখব না, আমি দেখবো যে মামলার গুরুত্বটা কি, মামলায় কি আছে, আমি সেই অনুযায়ী মামলা করব। এখন যদি কেউ রাগ করে আমার কিছু করার নাই, তো আমি চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে মামলাটা পরিচালনা করার। অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করে যাবেন বলেও জানিয়েছেন এএম আমিনুদ্দিন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার প্রধান আসামি বাদল ও সাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে স্বীকারোক্তি দেয়নি অপর আসামি রহমত। রোববার সন্ধ্যায় আদালতের নির্দেশে ৩ জনকেই জেলা কারাগারে পাঠানো হয়। এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পিবিআই। বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি বাদল এবং সাজু ও রহমতকে রিমান্ড শেষে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হক ও নবনীতা গুহের আদালতে বাদল ও সাজু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে স্বীকারোক্তি দেয়নি অপর আসামি রহমত। 1 নম্বর আসামি বাদল এবং 5 নম্বর আসামি সাজু, এরা দুজন ফৌজদারি কার্যবিধির 164 ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাননীয় আদালতে প্রদান করেছেন। আর 9 নম্বর আসামি রহমত, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন নাই। এর আগেও মামলার আরও 5 আসামি মোয়াজ্জেম রাসেল, সোহাগ, শাহেদ ও রহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গৃহবধূ নির্যাতনের ঘটনায় করা 2 মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 11 জন। তাদের মধ্যে এজাহারভুক্ত আসামি 6 জন এবং তদন্তে যুক্ত হয়েছে 5 জন। এদিকে পিবিআইয়ের একটি দল নির্যাতিতার বাড়ি এখলাসপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে গিয়ে তার ঘর থেকে জামা কাপড়, বালিশ, বিছানার চাদর সহ মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে আলামতগুলোর তালিকা তৈরি করে জেলা পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারি জানান, আলামতগুলো পরীক্ষা নিরীক্ষার পর মামলার তদন্ত কাজে ব্যবহার করা হবে এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন করা হবে। তার একটা জামা, তারপরে 2টা বালিশ এবং কিছু বেডিংপত্র সহকারে ওনারা এগুলো নিয়ে যাচ্ছেন। সব জায়গায় কি করা হয়েছে, তারপর ব্রিজের পশ্চিম দিকে বহুত দূরে যাই কি জাল মারছি, পাইতেছি না। আমরা আসছি যে আলামতগুলি যেগুলি আছে অবশিষ্ট আলামত আমরা তল্লাশি করার জন্য আসছি, যেগুলো পাইছি যেগুলো সিজ করছি, আর অবশিষ্ট আলামত যেগুলি ওনার বাড়িতে ছিল সেগুলো আমরা সিজ করলাম, আর বাকি তদন্ত চলতেছে। বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলা দুটি গত শুক্রবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে পিবিআইতে স্থানান্তর করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে, করোনা ও শীতজনিত রোগ চিকিৎসায় রোডম্যাপ বাস্তবায়নের তাগিদ, ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। ব্যাগ, কার্পেট সহ পাট দিয়ে তৈরি 282টি পণ্য বহুমুখী হিসেবে স্বীকৃতি, রপ্তানিতে নগদ প্রণোদনা। বরিশালের বাকেরগঞ্জে 4 শিশুর বিরুদ্ধে করা ধর্ষণ মামলার কার্যক্রম রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের বেঞ্চ এই আদেশ দেন। ওই মামলায় এখতিয়ার বহির্ভূতভাবে আদেশ দেয়ায় নিঃশর্ত ক্ষমা চান বাকেরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনায়েতুল্লাহ।
হাইকোর্টের নির্দেশে রোববার সকালে বাকেরগঞ্জের 4 শিশু, তাদের অভিভাবক, ওসি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রবেশন কর্মকর্তা, শিশু বিষয়ক কর্মকর্তা হাজির হন। 11:30টায় বিচারপতিদের খাস কামরায় 4 শিশু ও অভিভাবকদের ডাকা হয়। পরে শুনানিতে 4 শিশুর অভিভাবকদের কাছে ঘটনা জানতে চান হাইকোর্ট। একই সঙ্গে বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল কালাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ সংশ্লিষ্টদের প্রশ্ন করেন হাইকোর্ট। এখতিয়ার না থাকলেও ভিকটিম ও অভিযুক্তদের না দেখেই আদেশ দেয়ায় বিচারক সিলমারা কেরানি কিনা এ প্রশ্নও তোলেন আদালত। পরে সংশ্লিষ্টদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 4 শিশুর বিরুদ্ধে করা মামলা স্থগিত থাকবে বলে আদেশ দেন হাইকোর্ট। বাকেরগঞ্জ থানার যে মামলাটা, সেই মামলাটা স্থগিত থাকবে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এবং 4 শিশু একিউজ যারা আসামি আছে তাদেরকে নিরাপত্তা বাকেরগঞ্জ থানার ওসি বিধান করবে, নিশ্চয়তা বিধান। আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছি। আসলে এটা হলো সম্পূর্ণভাবে শিশু আদালতের এখতিয়ার, এবং উনি যেটা করেছেন সেটা উনি জুরিসডিকশনের বাইরে করেছেন। ভিকটিম বা আসামিদের না দেখেই এজাহার নেয়ার বিষয়ে কোনো চাপ ছিল কিনা বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামের কাছে জানতে চান হাইকোর্ট। আমাদের কোনো কথাই শুনে নাই তারা, থানায়ও আমাদের কোনো কথা শুনে নাই। তারপর মনে করেন যে কোর্টে বোঝাবে কোনো আমাদের কথা শুনে নাই। যারা আমাদেরকে হ্যারাস করছে তাদের বিচার চাই আমরা। কন্যা শিশু ধর্ষণের অভিযোগে গত 6 অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা হয়। পরদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ মামলায় গ্রেপ্তার 4 শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে হাইকোর্ট শিশুদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা হবে আজ। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত 27 সেপ্টেম্বর ঢাকার 1 নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস রায়ের এই দিন ঠিক করেন। গত 22 ফেব্রুয়ারি শাহজালাল বিমানবন্দর থেকে পাপিয়া দম্পতিকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছে 7টি পাসপোর্ট, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ইন্দিরা রোডের বাসা থেকে অস্ত্র, বিদেশি মদ, নগদ অর্থ ও ভারতীয় রুপি উদ্ধার হয়। গ্রেপ্তারের পর পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে 1টি ও বিশেষ ক্ষমতা আইনে 1টি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করে আইন শৃঙ্খলা বাহিনী। আসছে শীতে করোনা ভাইরাস এবং শীতজনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সরকারের রোডম্যাপ বাস্তবায়নে জোর তাগিদ বিশেষজ্ঞদের। পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন না হলে শীতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা তাদের। করোনার সেকেন্ড ওয়েভ আসুক বা না আসুক, শীতজনিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শীতে তাপমাত্রা কমে গিয়ে বাতাসে বাড়ে আর্দ্রতা, ফলে ভাইরাস ও অ্যালার্জিজনিত সর্দি কাশি রোগের প্রকোপ বাড়ে। হাঁপানি, ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার আক্রমণও বেশি হয় শীত মৌসুমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আসছে শীতে করোনা মহামারী মারাত্মক রূপ নিতে পারে, কেননা গত ডিসেম্বরেই শুরু হয়েছিল করোনা ভাইরাসের প্রকোপ। শীতজনিত রোগে ভোগা ব্যক্তিরা করোনা আক্রান্ত হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শীতকালীন আমাদের কিছু ভাইরাস সার্কুলেশনে থাকে এবং সেটা শ্বাসতন্ত্রের সংক্রমণ করে। এডিনোভাইরাস, RSV বা কমন সিজনাল যে করোনা 4টা ভাইরাস আছে সেগুলি, এবং বিশেষ করে বাচ্চাদের ব্রঙ্কোলাইটিস কিংবা যাদের অ্যাজমা আছে সেটা এক্সারবেশন হয়, অর্থাৎ এপিসোড বেড়ে যায়। তখন যদি করোনা ভাইরাসের সংক্রমণ হয় তখন এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। করোনাকালে শীতকালীন রোগবালাই থেকে বাঁচতে এ বছর বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি করোনা ভ্যাকসিন আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলার পরামর্শ তাদের। করোনা এবং যাদের কোমরবিডিটি আছে এবং শীতের সময় যে ডিজিজগুলো আসে, এই 3টা মিলে ভয়াবহতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যে সমস্ত রোগীরা করোনা আক্রান্ত হবে তাদের যদি এই সমস্ত রোগ প্লাস কোমরবিডিটি থাকে তাহলে তাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। হাত ধোয়ার চর্চাটা চালু রাখবেন এবং শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব এটা কিন্তু মেনটেন করে চলবেন। এমনি শীতকালে বাড়বে, অন্য রোগগুলো বাড়বে, তার মধ্যে যদি আবার করোনা বাড়ে তাহলে তো আমরা একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে যাবো আর কি। সুতরাং মনে রাখতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, জনগণকে কিন্তু এই ব্যাপারে সচেতন থাকতেই হবে, আমাদের মধ্যে যেন কোনো শিথিলতার ভাব না আসে। আসছে শীতে ঠান্ডাজনিত ফ্লু সহ নানা রোগ এবং কোভিড-19 এই 2 ভাগে ভাগ করে চিকিৎসা পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের নির্যাতনে তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে সিলেটে। তবে পুলিশের দাবি, ছিনতাইয়ের সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হন ওই তরুণ। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। ওই তরুণের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের দাবি, রোববার ভোরে সিলেট নগরীর কাষ্ঠগড়ে ছিনতাইয়ের সময় এক তরুণকে গণপিটুনি দেওয়ার খবর পান তারা। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। তবে নিহত রায়হান আহমেদের পরিবারের দাবি, গণপিটুনি নয়, মৃত্যু হয়েছে পুলিশি নির্যাতনেই। স্বজনেরা জানান, রায়হানকে ধরার কথা জানিয়ে বন্দরবাজার ফাঁড়ি থেকে ফোন করে 10,000 টাকা দাবি করে পুলিশ। টাকা নিয়ে গেলে রায়হান অসুস্থ বলে পরে আসতে বলেন পুলিশ সদস্যরা। পরে সকাল 10টার দিকে তাকে হাসপাতালে পাঠানোর খবর পান স্বজনেরা। এরপর হাসপাতালে গিয়ে জানতে পারেন হিমঘরে রাখা হয়েছে রায়হানের মরদেহ। ফোন দিয়া কইছে, আম্মা জলদি আমার লাগি টাকা 4,000 পাঠাও, আমারে মারিলে আর তারা মারি লাইব। আমি লগইয়া টাকা 4,000 পাঠাইছি। দেখি তারা খালি খানা গুসা করে আমারে চেয়ার দিয়ে বইয়া রাখছে। 10 মিনিট পরে আমারে কয় যে আপনি জিয়া করুন, তার শরীরটা খারাপ হয়ে গেছিল, আমরা তারে উসমানী ইমার্জেন্সিতে পাঠাই দিছি। রায়হানের মৃত্যুর প্রতিবাদে বিকেলে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযোগের ভিত্তিতেই ওই তরুণের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তার মৃত্যুর কারণ হিসেবে কি, কে বা কারা জড়িত কিংবা কজ কি, এই বিষয়ে আমাদের তদন্ত কাজ চলতেছে। আমাদের মাননীয় ডিসি নর্থ স্যারের নেতৃত্বে কাজটা হচ্ছে। তো এই বিষয়ে তার তদন্তের বিস্তারিত পর আমরা জানতে পারবো। রায়হান আহমেদ সিলেট নগরীর আখুলিয়া এলাকার বাসিন্দা। তিনি এক ডাক্তারের চেম্বারে কাজ করতেন বলে জানিয়েছে পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ও রুবেলের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন হয়েছে। দুটি অস্ত্র মামলার পরবর্তী শুনানি 27 অক্টোবর ও 2 নভেম্বর। আসামিপক্ষ মামলা থেকে অব্যাহতির আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়। ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সাজ্জাদ হোসেন বরকত, আর জেলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন ইমতিয়াজ হাসান রুবেল। 7 জুন তাদের ম্যাগাজিন, গুলি ও 7টি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে 2টি মামলা করে পুলিশ। 27 জুন আদালতে চার্জশিট দাখিল করা হয়। অস্ত্র আইনের একটি মামলার আসামি বরকত ও রুবেল, আরেক মামলার আসামি রুবেল ও তার সহযোগী বিপুল। চার্জ গঠনের জন্য ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সেলিম মিয়ার আদালতে দুই ভাইকে হাজির করা হয়। রুবেল এবং বরকত অস্ত্র আইনের ধারায় চার্জ গঠন হয়েছে। এই মামলাটা সাক্ষীর জন্য 27-10-20 তারিখ ধার্য করা হয়েছে। পরবর্তী আরেকটা মামলা যেটা এসটিসি 14-20, এই মামলাটাও 2-11-20 তারিখে সাক্ষীর জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনের 19 এ এবং 19 স্মল এফ ধারায় এবং একই সাথে 21 এবং 23 ধারায় অভিযোগ গঠন করেছে। আমাদের ডিসচার্জ পিটিশনকে নামঞ্জুর করেছে। আমরা এই নামঞ্জুরের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। অর্থ পাচার সহ বরকত ও রুবেলের বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পরপরই আওয়ামী লীগ থেকে বরকতকে এবং রুবেলকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টাঙ্গাইলের বাসাইলে ভেঙে গেছে লাঙ্গুলিয়া নদীর বেইলি ব্রিজ। এতে বন্ধ হয়ে গেছে বাসাইল টাঙ্গাইল সড়কের যান চলাচল। গত রাতে একটি বালুবাহী ট্রাক বেইলি ব্রিজটি পার হবার সময় ভেঙে পড়ে এটি। ট্রাকটি এখনও উদ্ধার করা হয়নি। রাস্তা বন্ধ হওয়ায় বাসাইল ও সখীপুর দুটি ইউনিয়নের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা বলছেন, ভারী যান চলাচল এই পথে নিষেধ থাকলেও মানা হয় না কখনো, ফলে মাঝে মাঝে এ ধরনের দুর্ঘটনা ঘটে। স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত রাসায়নিক মিথানল পাওয়ায় এসিআইকে 1 কোটি টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আর এই পণ্য বাজার থেকে তুলে নিতে সময় দেওয়া হয়েছে 48 ঘন্টা। র্যাব জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির গাজীপুরের কারখানায় অভিযান চালিয়েও স্যানিটাইজারে মিথানল পেয়েছিল র্যাব। কারখানা সিলগালা আর জরিমানা করা হয়েছিল 17 লাখ টাকা। তবে তখন দেওয়া নির্দেশনা মানা হচ্ছে না জানতে পেরে মিরপুরের ডিপোতে যায় ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষায় তাদের স্যানিটাইজারে এবার বিষাক্ত মিথানলের উপস্থিতি পায় তারা। এর দায়ে জরিমানা করা হয়েছে 1 কোটি টাকা এবং পণ্য বাজার থেকে তুলে নিতে
2 দিন। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ায় উদ্বিগ্ন চীন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এই উদ্বেগের কথা জানান দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে ফেরত পাঠাতে বেইজিংয়ের সহযোগিতা চায় ঢাকা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত বৈঠকে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে দুপক্ষের সহিংসতায় 8 জনে নিহত হওয়ার তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রত্যাবাসন দেরি হওয়ায় রোহিঙ্গা ও বিদেশি সাহায্যকারী প্রতিষ্ঠানের ওপর স্থানীয়দের অসন্তোষ বাড়ছে। এছাড়া সীমান্তে মিয়ানমারের সেনার সমাবেশ নিয়ে ঢাকার উদ্বেগের কথা চীনা রাষ্ট্রদূতকে জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিয়ে কোনো ফল আসবে না, শুধুমাত্র প্রত্যাবাসনেই আসতে পারে স্থায়ী সমাধান। পরে বক্তব্যে সমর্থন জানান রাষ্ট্রদূত লি জিমিং। করোনার এই সময়ে ডিসেম্বরের মধ্যেই শেষ হবে প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তি কার্যক্রম। তবে কিভাবে এই পরীক্ষা নেওয়া হবে সেটি এখনও নির্ধারণ করেনি শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন হবে, দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত নেওয়া হবে ভর্তি পরীক্ষা। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাতিল হয়েছে এইচএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষা। এদিকে এই শিক্ষাবর্ষ শেষ পর্যায়ে, স্কুলে ভর্তির সময়ও এসে গেছে। এরই মধ্যে ভর্তি নীতিমালা চূড়ান্ত করলেও কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সেটি নিয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে আবেদন, প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী অনলাইনে ভর্তি পরীক্ষা অথবা অন্য কোনো পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শেষ করা যায় কিনা সেটি নিয়ে কাজ চলছে। জনসমাগম এড়িয়ে কিভাবে প্রথম শ্রেণীর লটারি করা যায় সেটি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ভর্তি কার্যক্রমটাও সেভাবেই, যাতে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া যায় এবং শুরু থেকেই যাতে তাদের কার্যক্রম, শ্রেণী কার্যক্রম বা অন্যান্য কার্যক্রম শুরু করা যায়, সেভাবেই এখনো পর্যন্ত সেভাবেই পরিকল্পনা এগোচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শিক্ষা গবেষকদের পরামর্শ নিয়ে এই ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ঝুঁকির মধ্যে না পড়েন সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখতে হবে। অভিভাবকরা বলছেন, ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে করলে ভোগান্তি অনেকটাই কম হবে। ভর্তির প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় এই করোনার মাঝে, এবং শিক্ষার্থীরা কোনো ঝুঁকির মুখে যাতে না পড়ে। স্কুল কর্তৃপক্ষ বলছে, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় যে পদ্ধতিতে বলবে সেভাবেই ভর্তি কার্যক্রম পরিচালনা হবে। আমাদের যে নির্দেশনা দিবেন যে এইভাবে ভর্তি প্রক্রিয়াটা আপনারা করবেন, এটা কবে নাগাদ করবেন, এটা আসলে সময়টা তো আর কিভাবে, পদ্ধতিটা কিভাবে হবে সেটা পেলে আমরা শুরু করব। প্রথম শ্রেণীতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে 6 বছর। সেই অনুযায়ী অন্যান্য শ্রেণীতে ভর্তির বয়স নির্ধারিত হবে বলছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় দৈনিক বিজয়ের সংবাদকর্মী ইলিয়াসকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত 8:30টার দিকে আদমপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাড়ি ফেরার সময় আদমপুরে ইলিয়াসের পথ আটকায় কয়েকজন। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইলিয়াস জিওধারা এলাকার বাসিন্দা। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। ব্যাগ, ফুলদানি, কার্পেট সহ পাট দিয়ে তৈরি 282টি পণ্যকে বহুমুখী পণ্যের স্বীকৃতি দিল সরকার। এর ফলে এসব পণ্য রপ্তানিতে এখন থেকে 20% নগদ প্রণোদনা পাবেন ব্যবসায়ীরা। আগে যা ছিল 10%। এই স্বীকৃতির ফলে পাটজাত পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। করোনা মহামারী সহ নানা সংকট পার করছে দেশের কৃষিখাত। তবে নানা প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে সোনালী আঁশক্ষেত পাট। পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে রোববার 282 ধরনের পাট পণ্যকে বহুমুখী পণ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে উদ্যোক্তারা রপ্তানিতে উৎসাহ এবং আগের চেয়ে বেশি প্রণোদনা পাবেন বলে জানালেন জেডিপিসির নির্বাহী পরিচালক। এই সমস্ত পণ্য যারা উৎপাদন করবেন, রপ্তানি করবে, তারা একটা নির্দিষ্ট হারে সরকার ঘোষিত উৎসাহ প্রণোদনা পাবেন। উদ্যোক্তারাও সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে সব উদ্যোক্তাই যাতে এর সুফল পান সেজন্য আরও সুনির্দিষ্ট পরিকল্পনা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এই বহুমুখীকরণের যাত্রাটা
প্রসারিত করতে পারি, যেখানে প্রতি টন থেকে আর্ন করা সম্ভব $3,000 থেকে $10,000। আমরা স্বপ্ন দেখি যদি সরকার আগামী 7 বছর কেন্দ্রিক একটি সমন্বিত পরিকল্পনা ঘোষণা করে, যেখানে নীতি সহায়তাগুলো অব্যাহত থাকবে, তাহলে অনেক নতুন উদ্যোক্তা এই সেক্টরে এগিয়ে আসবে। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে 30,75,00,000 মার্কিন ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 29.26% বেশি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ কম ও পর্যাপ্ত মজুদ না থাকায় কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি রাজধানীর আড়তগুলোর। সাথে বৃষ্টি ও বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রভাবও বাজারে পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আলু, বেগুন, কাঁচামরিচ সহ বেড়েছে শিম ও ফুলকপির দাম। বাজার স্থিতিশীল হতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানান পাইকাররা। এবার শীতের আগেই হঠাৎ অস্থিতিশীল রাজধানীর কাঁচা বাজার। 20 থেকে 25 টাকার আলুর দাম বেড়ে 42 থেকে 44 টাকা, খোলা বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা। লাল হলো 42 টাকা, সাদা হলো 44 টাকা। মোকামে দাম বেশি, স্টোর থেকে তো আসে, ওই জায়গা থেকে মালের দামটা বেশি আর কি। বেড়েছে বেগুনের দামও। প্রতি কেজি কাঁচামরিচে 24 ঘন্টার ব্যবধানে বেড়েছে 30 টাকা। বর্তমানে পাইকারি বাজারে বেগুনের দাম 80 টাকা। সিম 104, পটল 58, ফুলকপি 30 থেকে 35 ও মিষ্টি কুমড়ার দাম 25 টাকা। গোলটা 65 টাকা কেজি আর লাম্বাটা 400 টাকা, 80 টাকা কেজি। কালকাতে দাম বেশি আজকে, কেজিতে মনে করেন 30 টাকা বাড়তি আজকে। মাল কম আসে তাই দাম হয়ে যায়। এনে তো মনে করেন ইন্টারনেটের যুগ, একদিন এনে দামে বিক্রি করলে সাথে সাথে মুকামে খবর হয়ে যায়। টানা বৃষ্টি ও বন্যার কারণে মজুদ কম থাকায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি পাইকারদের। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলেও জানান তারা। অনাবৃষ্টির কারণে বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগে ধরুন ফসল নষ্ট হয়ে গেছে, মাঠের কম হয়ে গিয়েছে, ব্যাপারও বেশি। যখন মালের আমদানি বেশি হবে তখন দাম কমে যাবে। বৃষ্টির কারণে একটু মাল নষ্ট হয়ে গেছে, এই জন্য দাম একটু বাড়তি। এছাড়া কাঁচামাল সরবরাহের সময় রাস্তায় চাঁদাবাজির প্রভাবেও পণ্যের দাম বাড়ছে বলেও জানায় ব্যবসায়ীরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 দেশীয় অনলাইন শপিং আয়োজনে ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছেন বিক্রেতারা। এতে ই-কমার্স সাইটগুলোর 50% বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। এবারের 10 আয়োজনে ক্রেতাদের আস্থা অর্জনে জোর দিচ্ছে বিক্রেতারা। ই-কমার্স অ্যাসোসিয়েশন ই-ক্যাব বলছে, উন্নত সেবা দেওয়ার মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে তুলে ধরা হচ্ছে এবারের আয়োজনে। দেশের টাকা দেশেই থাকুক স্লোগান নিয়ে 14টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হয়েছে 10 দেশীয় অনলাইন শপিং আয়োজন। 10 অক্টোবর ভার্চুয়াল আলোচনার মাধ্যমে উদ্বোধন করা হয় আয়োজনটির। এই আয়োজনে 10 দিনের জন্য প্রতিষ্ঠানগুলো ফ্রি ডেলিভারি সহ বিভিন্ন অফার ঘোষণা করেছে। অফারের মাধ্যমে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। সঠিক ওষুধ পেয়েছি এবং আমাকে ফ্রি ডেলিভারি দিয়েছে এবং 10% ক্যাশব্যাকও পেয়েছি। রাজধানীর বাইরে থেকেও ক্রেতাদের সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। বিক্রি 50% বাড়ার আশা তাদের। 30 to 40 তো প্রতি বছরই হয়, তো এবার আশা করছি সেলসটা হয়তো 50-র উপরে যাবে, কারণ প্যান্ডামিকের কারণে যেটা হয়েছে যে মানুষ এখন অর্গানিকলি অনলাইনে কেনাকাটা করছে। 10 মেগা ইভেন্টে পার্টিসিপেট করার মাধ্যমে শুধু ঢাকা সিটি নয়, সারা বাংলাদেশের মানুষ ডায়াবেটিস স্টোর থেকে সেবা নিতে উৎসাহিত হচ্ছে। অনলাইন ফার্মেসির সহজ সুবিধা মানুষের সহজলভ্য করতে 10 মেগা ইভেন্টে পার্টিসিপেট করা। এই আয়োজন গ্রাহকদের আস্থায় নতুন মাত্রা যোগ করবে এবং ই-কমার্সকে এগিয়ে নেবে। আগামীতে আরও নতুন পরিকল্পনা রয়েছে বলেও জানায় ই-ক্যাব। বিক্রির লক্ষ্যমাত্রা থেকেও এখানে মুখ্য বিষয় ভোক্তাদের আস্থা অর্জন করা, তাদেরকে সেবার মান বৃদ্ধি করা। এই জায়গাটাকে ফোকাস দিয়েই ব্যবসায়ীরা কাজ করছে। ভোক্তা এবং বিক্রেতাদের স্বার্থ রক্ষা করা যায় এই ধরনের পলিসিগত উন্নয়নে কাজ করছে। আগামী 20 অক্টোবর পর্যন্ত চলবে 10 দেশীয় অনলাইন শপিং আয়োজন। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তার দায়িত্ব থাকলেও খুলনা বিআরটি এর কার্যালয়ে বিভিন্ন দাপ্তরিক কাজ করছেন আনসার সদস্যরা। সেবা প্রত্যাশীদের কাছ থেকে কৌশলে টাকা আদায়ের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তার দায়িত্ব থাকলেও জনবল সংকটের কারণে দপ্তরের বিভিন্ন কাজ দেয়া হয় আনসার সদস্যদের। 2019 সালের ফেব্রুয়ারিতে 12,000 টাকা জমা দিয়ে গাড়ির কাগজের জন্য খুলনা বিআরটি এর কার্যালয়ে আবেদন করেন শাহরিয়ার নেওয়াজ। 2020 সালের 3 মার্চ তাকে কাগজ দেওয়া হয়,
কিন্তু সেপ্টেম্বরে তার মোবাইলে ফোনে SMS আসে অন্য নম্বরের প্লেটের। সংশোধনের জন্য খুলনা সার্কেল সহকারী পরিচালকের স্বাক্ষর লাগবে জানিয়ে ৩,০০০ টাকা দাবির অভিযোগ ওঠে আনসার সদস্য আলাউদ্দিনের বিরুদ্ধে। পরে গুনতে হয় অতিরিক্ত ২৬০০ টাকা। ব্যাংকে টাকা জমা দিয়ে আসার পরে তারা আমাকে আবার একটা কাগজ দেয়, কাগজ দিয়ে বলে আপনি আনসার সদস্যর সাথে যোগাযোগ করেন। পরে আমি আনসার সদস্যর সাথে যোগাযোগ করলে আনসার সদস্য আমার কাছে ৩,০০০ টাকা দাবি করে। অভিযোগের বিষয়ে কথা বলতে যাওয়া হয় বিআরটিএ কার্যালয়ে। নিরাপত্তার কাজে নিয়োজিত আলাউদ্দিন সে সময় কাজ করছিলেন কক্ষে বসে, যদিও তার দাপ্তরিক কাজ করার কথা নয়। টাকা দাবির অভিযোগও অস্বীকার করেন তিনি। না, আমি এই সেকশনটা আমি কাজ করি না স্যার, এই সেকশনে আমার না, টাকা আমি চাবো কেন? আমার কি প্রয়োজন হয়েছে? এখানে তো আমার এখতিয়ার বহির্ভূত, এখানে আমি করি না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতারা বলছেন বিআরটিএ কর্মকর্তা, আনসার সদস্য ও দালাল চক্রের মধ্যে যোগসাজশ রয়েছে। তাদের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। তো আনসার সদস্য তারাও পূর্ণ মাত্রায় জড়িয়ে গেছে, এটা আরও বেশি দুঃখজনক। এবং এই দালাল চক্র ওখানকার সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের জানা নলেজে, তাদের জানা মতে, তাদের জ্ঞাতেই এই কাজগুলো করে। কেবল আলাউদ্দিন নন, বিআরটিএর খুলনা অফিসে বিভিন্ন দাপ্তরিক কাজে দেখা যায় অন্যান্য আনসার সদস্যদেরও। লোকবল সংকটের কারণে তাদের বিভিন্ন কাজ করতে দেয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। তো আগে বললাম আমি শুট করে আনি দেন, আমি এখন থানে দিয়ে দিব, আমার কোনো আপত্তি নেই। এবং আমাকে এমন কোনো বলা নাই যে আনসার এখানে বসে বসে মানুষের সাথে। আমরা তাকে রুমের মধ্যেও কাজ করতে দেখেছি। কাজ তো করে, আমাদের আনসার দিয়ে আমরা কাজ করি, আমাদের লোকজনটা নাই। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় আনসার সদস্য আলাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিআরটিএ সহকারী পরিচালক। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। দ্বিতীয় দফা করোনা ভাইরাসের সংক্রমণে শঙ্কিত ইউরোপবাসী। আসছে শীতে করোনার বিস্তার রুখতে ইউরোপের নানা দেশে চলছে পরিকল্পনা। এর মধ্যে বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় আরও ৩,৭০০ মানুষ মারা গেছে। নতুন শনাক্ত হয়েছে ২,৭৪,০০০ রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট ১০,৮১,০০০ প্রাণহানি হয়েছে। মোট আক্রান্ত ৩,৭৭,০০,০০০-এর বেশি। ভারতে কমছে সংক্রমণ। ২৪ ঘন্টায় দেশটিতে ৬৭,০০০ নতুন রোগী মিলেছে, মারা গেছে ৮১৩ জন। যুক্তরাষ্ট্রে কয়েকদিন কম থাকার পর আবারও বেড়েছে বিস্তার। রোববার দেশটিতে প্রায় ৪২,০০০ রোগী মিলেছে, মারা গেছে ৩২৫ জন। একদিনে ফ্রান্সে ১৬,০০০ রোগী মিলেছে। যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে প্রায় ১৩,০০০। নিউজিল্যান্ড সহ বেশ কিছু দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক থাকছে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। তবে এই তালিকায় নেই যুক্তরাষ্ট্র, ইউরোপের নানা দেশ। রাশিয়ায় ১৩,০০০ নতুন রোগী মিলেছে। ইতালিতে ৫,০০০ মানুষ নতুন করে শনাক্ত হয়েছেন। সংক্রমণ রুখতে সব ধরনের পারিবারিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মোবাইল ফোনের স্ক্রিন ও টাকায় করোনা ভাইরাস টিকে থাকতে পারে ২৮ দিন পর্যন্ত। নতুন গবেষণায় এই দাবি করে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, আগের ধারণার চেয়ে অনেক বেশি সময় বস্তুর উপরিতলে ভাইরাসটির টিকে থাকার প্রমাণ মিলেছে। আগের গবেষণায় দেখা গেছে টাকা ও কাঁচে ৩ দিন আর প্লাস্টিক ও ইস্পাতে করোনা টিকে থাকে ৬ দিন পর্যন্ত। নতুন গবেষণাটি চালান অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা CSIROর গবেষকেরা। প্রকাশ হয় ভাইরোলজি জার্নালে। গবেষকদের দাবি, ২০ ডিগ্রি সেলসিয়াসে বা স্বাভাবিক তাপমাত্রায় মোবাইল ফোনের স্ক্রিন অর্থাৎ কাঁচে এবং টাকায় করোনা বেঁচে থাকে ২৮ দিন পর্যন্ত। গবেষণায় দেখা গেছে একই পরিবেশে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের চেয়ে আরও ১০ দিন বেশি বাঁচতে পারে করোনা ভাইরাস। যদিও তাপমাত্রা বাড়ার সঙ্গে বস্তুর উপরিতলে ভাইরাসের উপস্থিতি কমে আসে বলে প্রমাণ মিলেছে। করোনা নিয়ে ধোঁয়াশা রেখেই নির্বাচনী প্রচার শুরু করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ তার ফ্লোরিডা জনসভায় যাওয়ার কথা রয়েছে। সবশেষ ট্রাম্পের কাছ থেকে কারো সংক্রমণের ঝুঁকি নেই জানানো হলেও পরীক্ষার ফল নেগেটিভ না পজিটিভ তা নিশ্চিত করা হয়নি। এ নিয়ে ট্রাম্প ও হোয়াইট হাউসের বক্তব্যকে রহস্যজনক বলছেন বিশ্লেষকেরা। করোনা শনাক্তের খবর দেওয়ার একদিন পর ৩ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পকে নেওয়া হয় ওয়াল্টার রিড হাসপাতালে। শুরুতে বলা হয়েছিল অসুস্থ বোধ করাই এর কারণ। তবে এর পরপরই হোয়াইট হাউস চিকিৎসক জানান, সতর্কতার জন্যই তাকে হাসপাতালে স্থানান্তর। পাশাপাশি শুরু থেকে নিজেকে সুস্থ দাবি করে আসছেন ট্রাম্প। বরাবরই নিজের ও স্ত্রীর শারীরিক অবস্থা জানিয়ে দিয়েছেন ভিডিও বার্তায়। হাসপাতালে ৩ দিন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তার করোনার বিষয়ে কনলির ব্রিফিং নিয়েও উঠেছে প্রশ্ন। তিনি বলেছিলেন, জ্বর ও শ্বাসকষ্ট নেই, দরকার হয়নি অক্সিজেন। তবে দেশটির গণমাধ্যমে এসেছে ট্রাম্পের সাপ্লিমেন্টারি অক্সিজেনের প্রয়োজন হওয়ার খবর।
হাসপাতাল থেকে ফিরেও আগের মতোই তিনি বেপরোয়া। করোনার বিরুদ্ধে লড়াইকে বলছেন উপভোগ্য। টুইটে লিখেছেন, একে ভয় পাওয়ার কোনো কারণ নেই। করোনামুক্ত না হয়েও হোয়াইট হাউসে ফিরে খুলে ফেলেন মাস্ক। জানান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিপক্ষে দ্বিতীয় বিতর্কে অংশ নেওয়ার কথা। পরে অবশ্য বাতিল হয় 15 অক্টোবরের সেই বিতর্ক। 7 অক্টোবর কনলি জানান 4 দিন ধরে ট্রাম্পের কোনো উপসর্গ নেই জ্বর। চিকিৎসকের ছাড়পত্র পেয়ে সাউথ লনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট। জানান নির্বাচনী প্রচারের জন্য প্রস্তুত থাকার কথা। ট্রাম্পের এই বেপরোয়া মনোভঙ্গি করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঔদাসীন্য তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। করোনায় প্রাণহানির দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন 2,20,000 মানুষ। সেই কারণেই দেশটির প্রেসিডেন্ট হয়েও করোনা নিয়ে তার আচরণে তৈরি হয়েছে ধোঁয়াশা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থাইল্যান্ডে পর্যটকবাহী বাসে ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েছে 20-এ, আহত অন্তত 30 জন। রোববার রাজধানী ব্যাংকক থেকে 80 কিলোমিটার পূর্বে রেললাইন অতিক্রম করার সময় দুর্ঘটনা ঘটে। 65 আরোহী নিয়ে বাসটি সামুদ প্রাকান প্রদেশ থেকে চাচোয়িং সাওয়ের বৌদ্ধ মন্দিরে যাচ্ছিল। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে বাসের চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় দুর্ঘটনা ঘটে। সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা 24 ঘন্টার মধ্যেই আবারও হামলা হলো আজারবাইজানে। রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 34 জন। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আর্মেনিয়ার বাহিনী শহরের বেসামরিক অংশে রাতভর গোলাবর্ষণ করে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে শনিবার সন্ধ্যায় নাগর্নো কারাবাখের স্টেপানাকার্ড এলাকায় বিস্ফোরণের অভিযোগ তোলে আর্মেনিয়ার সংবাদ মাধ্যম। 27 সেপ্টেম্বর থেকে বিরোধী অঞ্চল নাগর্নো কারাবাখ নিয়ে নতুন করে যুদ্ধে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে 10 ঘন্টা শান্তি আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। লালদুর্গে অক্ষুণ্ণ শ্রেষ্ঠত্ব, আবারও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। ফাইনালে নোভাক জকোভিচ হেরেছেন। সরাসরি সেটে 13 নম্বর ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে শুরু থেকেই দাপট নাদালের। রোলাগারোয় দুই মহাতারকার দৌড় ছিল এক পেশে। প্রথম সেট জিততে মাত্র 45 মিনিট সময় নেন রাফা, জিতেছেন 6-0 গেমে। পরের সেটেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে ব্যর্থ জকোভিচ 6-2 গেমের সহজ জয়ে ব্যবধান 2-0 করেন নাদাল। তৃতীয় সেটে লড়াইয়ে ফেরার চেষ্টা চালালেও নাদালের সামনে দাঁড়াতে পারেননি জকোভিচ। নাদাল এদিন ছিলেন সেরা ছন্দে। সরাসরি সেটের জয়ে জকোভিচের হতাশা বাড়িয়েছেন তিনি। পছন্দের ফ্রেঞ্চ ওপেন জিতে অনন্য উচ্চতায় নাদাল। এখন রজার ফেদেরারের সমান 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক এই স্প্যানিশ তারকা। জকোভিচকে শুভেচ্ছা। দারুণ একটা টুর্নামেন্ট খেলছে সে, কিন্তু আজকের জন্য দুঃখিত। স্পষ্টভাবেই দিনটা আমার ছিল। আমরা একে অন্যের বিপক্ষে অনেক খেলেছি। একদিন আপনি জিতবেন তো অন্যদিন আরেকজন, এটাই খেলার অংশ। গোলশূন্য ড্র হলো বিশ্বসেরা ও ইউরোপ সেরার লড়াই। ইউএফা ন্যাশনস লিগের গ্রুপ পর্বে ফ্রান্স পর্তুগাল হাই ভোল্টেজ ম্যাচে জালের দেখা পায়নি কেউই। 2016 ইউরো ফাইনালের পর প্রথমবার দেখা দুই দলের। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের ঘরের মাঠে খেলা, কিন্তু দিদিয়ের দেশমের দলের সঙ্গে সমান লড়াই করেছে পর্তুগাল। দুই দলই রক্ষণাত্মক ফুটবল খেলেছে। পুরো ম্যাচে অন টার্গেটের শট মাত্র 6টি। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন রোনালদো, ফেলিক্স। দলের পারফরমেন্স নিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশমেরও আক্ষেপ রয়েছে। আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত বিদেশি ক্রিকেটার খেলবে কিনা সেই সিদ্ধান্ত নিতে আরও 2-3 দিন সময় নিয়েছেন বোর্ড প্রধান। প্রিমিয়ার লিগ আয়োজনের অগ্রগতির কথাও জানিয়েছেন তিনি। চলতি বছর বিপিএল আয়োজন করা কঠিন, কর্তারা এমন বলেছেন বেশ কয়েকবার। তাতেই আভাস পাওয়া যাচ্ছিল আসর বাতিলের। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন বিসিবি সভাপতি। বিপিএল এই বছর তো আর হচ্ছে না, সামনের বছরেরটা দেখা যাবে। অবস্থা পরিস্থিতির উপর নির্ভর করবে। কোনো খেলাই আমরা বাদ দিতে চাচ্ছি না, আমরা সবগুলোই ফেরাতে চাচ্ছি। করোনা পরিস্থিতি রাতারাতি উন্নতি হবে না, তাই তো পুরোদমে ক্রিকেট মাঠে ফেরানোর চ্যালেঞ্জ উতরানো কঠিন। তারপরও প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। নভেম্বরে হবে 5 দলের কর্পোরেট টি-20।
সেখানে বিদেশি ক্রিকেটার খেলানোর পরিকল্পনা আছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এইটা এখনো পর্যন্ত আমরা আসলে ঠিক করিনি যে টি-20তে বিদেশি খেলোয়াড় আনবো কি আনবো না। আনা যে যাবে না তা না, এটা যেহেতু একটা কর্পোরেট হোক বা বিসিবি নিজের থেকে হোক আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করছি বেসিক্যালি খেলাটাকে মাঠে ফেরানোর জন্য, এবং আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স হাউ টু হ্যান্ডেল এই ধরনের সিচুয়েশন। যদি আমার হঠাৎ করে কোনো একটা টুর্নামেন্ট হয় এখানে বা ব্যালেট্রাল সিরিজ হয়, তাহলে এটা যাতে আমরা ঠিকমতো সাকসেসফুলি এটাকে যাতে আমরা হ্যান্ডেল করতে পারি সেই জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও অগ্রগতি আছে। করোনার সামনে লিগ আয়োজনের রূপরেখা জমা পড়েছে বিসিবিতে। টি-20 এই টুর্নামেন্টটা করতে পারি তাহলে এটা আরও একটু বড় পরিসরে হলো। হওয়ার পিছনে দুটো জিনিস আমাদের জন্য কাজ করবে, একটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা কীভাবে চালু করা যায় আরেকটু বড়োভাবে, সেটা নিয়ে আমরা এখন কাজ করছি। অলরেডি আমরা এটা কাজ শুরু করেছি দেখার জন্য যে কি কি সমস্যা হতে পারে। বিসিবি প্রেসিডেন্টস কাপ আর কর্পোরেট টি-20-র পর যদি প্রিমিয়ার লিগ শুরু করা যায় তাহলে দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সাহস পাবে বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয় দিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ শুরু করেছেন নাজমুল একাদশ। মাহমুদুল একাদশকে হারিয়েছে 4 উইকেটে। 197 টার্গেটে 79 রানে 5 উইকেট হারায় নাজমুল একাদশ। তবে হৃদয় ও ইরফানের 50-তে 53 বল আগেই জয় তুলে নেয় তারা। ম্যাচ সেরা হয়েছেন হৃদয়, সেরা বোলার তাসকিন। করোনা এসে উলটপালট করে দিয়েছে জনজীবন, ক্রিকেট দুনিয়া বদলে দিয়েছে। টাইগার ক্রিকেটে প্রাণ গেছে করোনায় আক্রান্ত হয়ে। তাদের স্মরণে আসর শুরুর আগে 1 মিনিটের নীরবতা। সাদা বলে ম্যাচ খেলা হয় না প্রায় 7 মাস। সেই অনভ্যস্ততা আর বৃষ্টিতে ভেজা উইকেটে টিকতে পারেনি মাহমুদুল্লাহ একাদশের টপ অর্ডার। তাসকিন, আলামিন, নাইমে দিশেহারা। লিটন 11, নাইম 9 ও মুমিনুল ফিরেছে শূন্যতে। জুটি করেন 2 অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও ইমরুল কায়েস। 40 করে কায়েস ফিরলে ভাঙে 73 রানের জুটি। ভালো শুরু করেও 14তে রান আউটে কাটা পড়েন সোহান। মাহমুদুল্লাহকে ভালোই সঙ্গ দিয়েছেন সাব্বির। যখন মনে হচ্ছিল বড় একটা সংগ্রহ পেতে যাচ্ছে মাহমুদুল্লাহ একাদশ, তখনই মুগ্ধের বাজিমাত। পরপর তুলে নেন মাহমুদুল্লাহ ও সাব্বিরকে। সর্বোচ্চ 51 রান করেন অধিনায়ক। শেষ দিকের ব্যাটসম্যানেরা বেশি দূর নিতে পারেননি স্কোর। 196 শেষ ইনিংস। খুব ভালো মানের ক্রিকেট। টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন সৌম্য ও সাইফ। জুটিতে আসে 27 রান। এর পরপরই শুরু হয় ইবাদতের তাণ্ডব। একে একে ফিরিয়েছেন সাইফ, সৌম্য ও মুশফিককে। 2 দিনের 2টি প্রস্তুতি ম্যাচের পর সাদা বলেও ব্যর্থ মুশফিক। ধাক্কা সামলে উঠতে পারেননি নাজমুল। শান্ত আফিফ দ্রুত ফিরলে 79 রানে নেই 5 উইকেট। হার নিশ্চিত মনে হওয়া ম্যাচে হাল ধরেন তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর। দুজনে তুলে নেন 50, গড়েন 115 রানের জুটি। হৃদয় ফিরলেও জয় নিয়ে মাঠ ছাড়েন ইরফান, করেন 56 রান। প্রাণবন্ত ক্রিকেট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দায়িত্ব নিয়েই নিয়মিত জেলা লীগ আয়োজনে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। এবার জেলা লীগ কমিটির দায়িত্ব নিজের কাছেই রেখেছেন বাফুফে বস। নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রথমবার সভায় বসেছিল, সেখানে বেশ কটি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন করা হয়। নির্বাচনের পর বাফুফে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা। দুপুর থেকেই ফেডারেশন ভবনে ভিড় নবনির্বাচিত বাফুফে কর্তাদের। কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে মিটিংয়ের স্থায়িত্ব হয় প্রায় 1.5 ঘন্টা। স্ট্যান্ডিং কমিটিতে বড় কোনো পরিবর্তন থাকছে না, আগেই ছড়িয়ে পড়া খবরের সত্যতা মিলল। গেল 2 মেয়াদে বিভিন্ন কমিটির দায়িত্বে থাকা কর্তারাই স্বপদে থেকেছেন। ন্যাশনাল টিমস কমিটির পাশে লিগ্যাল কমিটিও সামলাবেন কাজী নাবিল। পেশাদার লীগ ও ফাইন্যান্স কমিটি দেখবেন সালাম মুর্শেদি। ডেভেলপমেন্ট কমিটি সামলাবেন নতুন মুখ আতাউর রহমান মানিক। জেলা ফুটবল নিয়ে কঠোর অবস্থানে থাকা সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই দায়িত্ব নিয়েছেন ডিএফএল কমিটির। ডিস্ট্রিক্টে যেটা হবে, আই উইল মেক শিওর এভরি ডিস্ট্রিক্ট হ্যাজ এ লিগ। আই উইল ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেম উইথ মাই কলিগস। তারাও আমার সাথে আসবে। আমি যে কমিটিটা করবো, কমিটিটা করে আপনাদের প্রেস কনফারেন্সে বুঝিয়ে দিব। দেন ইউ উইল সি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কমিটি যেটা বাংলাদেশে হইতে পারে, থেকে স্ট্রং হইতে পারে না। টেকনিক্যাল ডাইরেক্টর পলের সাথে বসছিলাম, তার সাথে আমি কিছু ডিসকাশন করছি কিভাবে আমি আন্ডার-20 এবং আন্ডার-16 টিমটাকে ভালো করতে পারবো। এবং আমার প্ল্যান আছে, আমি ইমিডিয়েটলি সব ডিভিশনে ট্যুরের ব্যবস্থা করব। আমি একটা টিম তৈরি করব, যে টিম আমার সব ডিভিশনে যাবে, সেখান থেকে তারা প্লেয়ার হান্টিং করবে।
প্যানেলের বাইরে থেকে আসা সদস্যরাও নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চান। প্রত্যাশা করছেন ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার সুযোগ মিলবে। সভাপতি মহোদয়ের আজকের বক্তব্য আমরা আশ্বস্ত হয়েছি। আমরা মনে করি যে উনার বক্তব্য এবং এই কাজের আগামীতেও মিল থাকবে। ফুটবলের জন্য কীভাবে আমরা কাজ করব, হাউ টু ডেভেলপ দ্য ফুটবল কীভাবে প্রোগ্রেস হবে, এই চিন্তা আমরা করব। আজকে ফ্রম টুডে উই আর ওয়ান ফ্যামিলি। পুনর্নির্বাচনের পর সহসভাপতির একটি পদে তাবিদ মহির যেই আসুক তার জন্য টেকনিক্যাল কমিটি বরাদ্দ রাখা হয়েছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। অতীতের মতো লিগের সময়সূচি নিয়ে হেরফের হবে না, প্রতিশ্রুতি দিয়েছেন নতুনভাবে পেশাদার লীগ কমিটির দায়িত্ব পাওয়া আব্দুস সালাম মুর্শেদী। অন্যদিকে পাতানো ম্যাচ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মহানগর লীগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান। 12 বছর 11টি পেশাদার লীগের সফল আয়োজনকে পুঁজি করে আবারও লীগ কমিটির হটসিটে আব্দুস সালাম মুর্শেদী। ক্লাব এজেন্ডা বাস্তবায়নে ওলটপালট ফুটবলের ক্যালেন্ডার, দলবদল নিয়ে টালবাহানা, প্রতি মৌসুমের পরিচিত দৃশ্য। এবার কি তেমনটাই দেখা যাবে? সালাম মুর্শেদীকে আপনি এতদিন দেখেছেন, অলওয়েজ বলেছেন যে উনি খুব নরম মানুষ, ক্লাবগুলোর সুযোগ সুবিধাগুলো দেখেন। অবশ্যই তা না, যেটা প্রেসিডেন্ট বললেন বাইলজে যা থাকবে তাই, যে কয়জন প্লেয়ার বিদেশি থাকবে সেগুলোই থাকবে ফর নেক্সট 4 ইয়ার্স। কোন সময় প্লেয়ার বেড়েছে কমেছে সেটি আমার বড় কথা নয়। এবং যে আমরা ফুটবল মৌসুম দিব, লিগ দিব, সেই হিসাবে বিপিএল বিসিএল অনুষ্ঠিত হবে। শুধু প্রিমিয়ার লিগ দিয়ে তো ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। মহানগর কিংবা স্কুল ফুটবলেও বাড়তি নজর দেওয়া প্রয়োজন। প্রচারের আড়ালে থাকা মহানগর ফুটবলে পাতানো ম্যাচ খেলার অভিযোগ বেশ পুরনো। এবার এর দায়িত্বে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, আর স্কুল ফুটবল কমিটির দায়িত্ব পেয়েছেন বিজন বড়ুয়া। সময়েরও চাওয়া থাকবে, কিন্তু নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাফুফে আমরা যেটা যৌক্তিক মনে করব আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব। পাতানো ম্যাচের ব্যাপারে আমি সর্বাত্মক কঠোরতা অবলম্বন করব। পক্ষ বিপক্ষ সবাই একসাথে আমরা 21 জনেই একসাথে মিলেমিশে কাজ করব, এই অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। আমরা আশা করি সবাই ফুটবলের সাথে কাজ করবে বলে আশা রাখি। ঘরোয়া লিগগুলো নিয়মিত করার আশ্বাস পাওয়া গেছে, এখন কথার সাথে বাস্তবের কতটুকু মিল থাকে সেটাই দেখার বিষয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।